আরও একটা নতুন ভিডিও ক্লাস 11-এর ছেলে মেয়েদের জন্যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এই মুহূর্তের যে ভিডিওটা বানাতে চলেছি সেটা হচ্ছে যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের বেসিক কনসেপশনটা দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি। এবার প্রশ্ন হচ্ছে কি যে এই ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বাংলায় যাকে বলা হয় ব্যাংকের সঙ্গতি বিধায়ক বিবরণী, এটা কি আমাদের আগে ভালো করে জানা দরকার। তো আজকে তো ব্যবসার অগ্রগতি সারা পৃথিবী জুড়েই ক্রমশ বাড়ছে, তাই না? তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র অফিস ক্যাশ বাক্স দিয়ে তো লেনদেন করলে হবে না, আমাকে ট্রানজাকশনটাকে আরো বাড়াতে হবে। তার ফলে কি করতে হবে, ব্যাংকে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে কি যে যারা ব্যবসায়ী তারা ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খোলে, তার বিনিময়ে ব্যাংক কি করে, ব্যাংক তাদের হয়ে অনেক বেশি কাজ করে। আমরা যারা সাধারণ মানুষ আমরা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলি। আমরা সারাদিনে ব্যাংকে কতবার যাই? আমরা হয়তো মাসে 2-3 বার যাই। এরকম অনেক বড় বড় ব্যবসাদার আছে যে যারা ব্যাংকে সারাদিনেই 3-4 বার যায়। তাহলে ব্যাংক ব্যবসা করতে বসেছে, তো ব্যাংক খাটবে কেন? তো ব্যাংক বলবে যে তুমি কারেন্ট অ্যাকাউন্ট খোলো, তোমার জন্য আমি খাটবো। অবশ্যই টাকার পরিমাণটা আমরা যে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখি তার চাইতে বেশি দিয়ে খুলতে হয়। এখানে কোনো সুদ দেয় না, উল্টে কিছু টাকা কেটেও নিতে পারে। বিনিময় সারাদিনে 3-4 বার চেক ফেলা, টাকা তোলা এই ব্যাপারগুলো বা টাকা ফেলা এই ব্যাপারগুলো ব্যাংক দিয়ে থাকে। তো যাই হোক, এবারে ঘটনাটা হচ্ছে কি যে তার ব্যাংকে যখন কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয় তাহলে ব্যাংকে ওই অ্যাকাউন্টটা কার? ব্যাংকে ওই অ্যাকাউন্টটা অবশ্যই আমার। এখানে একটা কথা সবসময় আমরা মনে রাখবার চেষ্টা করব, সেটা হচ্ছে কি যে আমরা যেটা জানবো যে ব্যাংকের কোনো অস্তিত্বই নেই যদি আমরা না থাকতাম। আমরা যদি ব্যাংকে না থাকতাম ব্যাংকের কোনো অস্তিত্বই আমাদের চোখে পড়তো না। তো তাহলে কি হতো? আমরা ব্যাংকে টাকা খুলতে যাচ্ছি, আমাদের অ্যাকাউন্টগুলোই ব্যাংক মেনটেন করছে। ব্যাংকের কিন্তু কোনো নিজস্ব অ্যাকাউন্ট নেই। রাম শ্যাম যদু মধু আমরা যারা ব্যাংকে যাচ্ছি তারাই কি হচ্ছে, ব্যাংকে গিয়ে আমরা অ্যাকাউন্ট খুলছি, ব্যাংক তাদের হয়ে অ্যাকাউন্টটা খুলে দিচ্ছে। তাহলে আমরা যখন ব্যাংকে টাকা জমা করছি তাহলে আমরা আমাদের দিক থেকে যেমন একটা এর রেকর্ড রাখছি, তাহলে ব্যাংকেও তো এর রেকর্ড রাখতে হবে। তো আমরা এখানে একটা জিনিস তোরা একটুখানি জানবার চেষ্টা কর বা মাথায় আনবার চেষ্টা কর, আমরা টাকাটা কোথায় ফেলছি না, ব্যাংকে গিয়ে। তা যেহেতু ব্যাংকে গিয়ে টাকাটা ফেলছি তার আমাকে ক্যাশবুক আমরা যে মেনটেন করি সেই ক্যাশবুকে শুধুমাত্র ডবল কলম ক্যাশবুকটাই ভাববো, তাও আবার ডবল কলম ক্যাশবুকের শুধু ব্যাংক কলমটা ভাববো, ক্যাশ কলম নয়। তার পেছনে লজিকটা হচ্ছে আমরা তো টাকা ফেলছি ব্যাংকে, তাহলে সেক্ষেত্রে ক্যাশ কলম ভেবে আমি কি করব? আমার কোনো কাজ নেই। তাহলে আমি যদি ব্যাংকে একটা টাকা ফেলি তার কার অ্যাকাউন্টে টাকা ফেলছি? আমার অ্যাকাউন্টেই টাকা ফেলছি। আমি যে ক্যাশবুকটা মেনটেন করছি সেই ক্যাশবুকের ডেবিট দিক হচ্ছে জমার দিক। তাহলে টাকাটা হয়তো ব্যাংকে গিয়ে চলে যাচ্ছে, আমার অফিস ক্যাশ বাক্সে হয়তো থাকছে না, কিন্তু টাকাটা কোথায় জমা হচ্ছে? আমারই অ্যাকাউন্টে জমা হচ্ছে। তাহলে সেই জন্য আমরা কি করি, ক্যাশবুকের ডেবিট দিকে ওটা ব্যাংকের যে কলম আছে সেখানে লিখে থাকি। ঠিক একই রকম ভাবে ব্যাংকেও তো এর রেকর্ড রাখতে হবে, নাহলে তো টাকা না ফেলেও আমি বলতে পারি আমি টাকা ফেলেছি। তো ব্যাংক এটা যে বইয়ের মাধ্যমে মেনটেন করে থাকে সেটাকে বলা হয় হচ্ছে পাসবুক। এই পাসবুকের আবার উল্টো কনসেপ্ট, ক্রেডিট দিক জমা, ডেবিট দিক হচ্ছে খরচা। তার আমি ক্যাশবুকের ডেবিট দিকে লিখলাম জমা, ব্যাংক কি করলো সেটাই লিখলো পাসবুকের ক্রেডিট দিকে, আমার জমাটাকে। এরম ভাবে চলতে থাকলো। এবার ধর আমি একটা খরচা ব্যাংকের মাধ্যমে করলাম, আমি কি করব, ক্যাশবুকের ক্রেডিট দিকে লিখবো, তো ব্যাংক পাসবুকের ডেবিট দিকে লিখবে। এইরকম ভাবে কি হবে, সাইমultaneously সমস্ত জমা এবং খরচগুলো প্রত্যেকটার ডেবিট যদি লিখে থাকি ক্যাশবুকে, তাহলে পাসবুকের ক্রেডিট দিকে লেখা হবে।
অথবা ক্যাশবুকের যদি ক্রেডিট দিকে লিখে থাকি পাসবুকের ডেবিট দিকে লেখা হবে। এইভাবে জমা খরচ হতে হতে কি হবে, মাসের শেষে গিয়ে যে ব্যালেন্সটা হবে সেই ব্যালেন্সটার আমার মিলে যাবে। কার সাথে? ক্যাশ বইয়ের ব্যালেন্সের সাথে পাসবইয়ের ব্যালেন্সটা মিলে যাবে। তাই তো হওয়া উচিত, তাই না? কেন দুদিকেই লেখা হচ্ছে? তাহলে বিআরএস বা তাহলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট আসার কারণটা কি? বাস্তবে কি হয়, অনেক সময় এই যে জিনিসগুলো, এই যে জমা করছি বা ব্যাংক মাধ্যমে খরচা করছি, সেটা কোনো একটা বই না মিস করে যায়, লেখে না। না লেখবার ফলে কি হয়, মাসের শেষে গিয়ে দেখা যাচ্ছে একটা জমা ক্যাশবুকে বেশি আছে, তো সেটা পাসবুকে লেখা হয়নি, তার মানে পাসবুকে জমা কমে আছে। আবার ধর পাসবুকের মাধ্যমে একটা খরচা হয়েছে, সেটা ক্যাশবুকে লেখা হয়নি, তাহলে ক্যাশবুকের খরচা কম দেখাচ্ছে, মানে সেখানেও ক্যাশবুকের ব্যালেন্স বেড়ে রয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটছে, আমি তো মাত্র একটা দুটোর কথা বললাম, আমরা আরো এক্সাম্পল নিয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছি। ধর আমি বললাম যে ধর আমার মাকড়দায় কিছু কাস্টমার রয়েছে, তাহলে আমি কি করলাম, ধর হরেন তার নাম, তাহলে আমি কি করলাম, একটা হরেনের কাছ থেকে চেক পেলাম, চেকটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি ব্যাংকে জমা করে দিলাম। তাহলে ব্যাংকে যদি জমা করি, আমার এই জমাটা ব্যাংক পাসবই ব্যাংক মেনটেন করছে। কথা প্রসঙ্গে জানিয়ে রাখি, এই পাসবইয়ের একটা প্রতিলিপি কিন্তু আমাদের কাছে থাকে, কিন্তু আমরা সেই প্রতিলিপিতে হাত দিতে পারি না, পুরোটাই ব্যাংক মেনটেন করে। এবার আমি কি করলাম, আমি হরেনের কাছ থেকে একটা চেক পেয়ে ব্যাংকে জমা করলাম, মানে আমার অ্যাকাউন্টে জমা হলো। তার মানে পাসবুকের কোন দিকে লেখা হলো? অবশ্যই ক্রেডিট দিকে। ক্যাশবুকের কোন দিকে লেখা হবে? ডেবিট দিকে। এবার আমি বাড়িতে এসে বিভিন্ন কারণে লিখতে ভুলে গেলাম, তাহলে এটা কোন মাস চলছে? নভেম্বর মাস। ধর সেটা 5,000 টাকা, তাহলে নভেম্বর মাসে কি হচ্ছে, ব্যাংকে 5,000 টাকা জমা হলো, আমি ক্যাশ বইয়ে লিখলাম না। নভেম্বর মাসে যখন শেষ করছি, আমি কি দেখছি যে পাসবুকে 5,000 টাকা জমা বেশি আর আমার ক্যাশ বইতে 5,000 টাকা জমা কম। ঠিক একই রকম ভাবে আমি একটা খরচা ধর ওখানে হিমনকে দিলাম, হিমনকে একটা চেক দিলাম, তাহলে হিমনকে চেক দিলাম মানে কি, হিমন আমার কাছ থেকে টাকা পেত, আমি হিমনকে চেক দিলাম মানে আমার খরচা। ক্যাশ বইটা কে মেনটেন করে? আমি। তাহলে আমি আমার ক্যাশ বুকে কোন দিকে লিখবো? বাই হিমন। বলে টাকাটা কোথায় লিখবো? অবশ্যই ব্যাংকের ঘরে, নট ক্যাশ কলম। তার কারণ আমার ক্যাশ কলমে তো দরকার নেই, ক্যাশের সাথে ব্যাংকের সম্পর্ক হচ্ছে। তাহলে আমি কি করলাম, বাই হিমন বলে টাকাটা আমি আমার ক্যাশ কলমে, আমি আমার ব্যাংক কলমে লিখলাম। কোথায়? ক্যাশ বুকে। এবার এই মাসের মধ্যে কি হলো, হিমন ব্যাংকে গেল না, তার মানে কি, এবার চেকটা দেওয়ার ফলে হিমন কি করবে, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে তো টাকাটা তুলে নেবে। যখন মাস শেষ করছি তখন দেখছি কি, একটা খরচা বেশি দেখাচ্ছে ক্যাশবুক, আর একটা খরচা কম দেখাচ্ছে পাসবুক। তার মানে ক্যাশ বই ডাউন হয়ে গেছে, পাসবই ডাউন হতে পারেনি। এইরকম ভাবে জিনিসগুলো তৈরি হয়, বুঝতে পারলি তো? এবং মাসের শেষে এগিয়ে দেখা যায় এরকম, আমি একটা দুটো বললাম, এরকম অগন্তি এরকম ডিসক্রিপেন্সি মানে গরমিলের কারণ তৈরি হয়। এবার এই গরমিলটা কেন হলো, কি বললাম, এবার এই গরমিলটা কেন হলো সেটার প্রকৃত কারণ নির্ধারণ করে যে বিবরণী তৈরি করা হয় তাকেই বলা হয় হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তাহলে আরেকটু ভালো করে, ক্যাশ বইয়ের ব্যাংক জমা এবং পাস বইয়ের ব্যালেন্সের সাথে কি বললাম, ক্যাশ বইয়ের ব্যাংকের ব্যালেন্স জমা না, ক্যাশ বইয়ের ব্যালেন্সের সাথে পাস বইয়ের ব্যালেন্স যদি না মেলে, কেন মিলল না তার প্রকৃত কারণ দর্শিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকেই বলা হয় হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। এখানে মনে রাখার মতন বিষয় হচ্ছে কি, যে আমরা ডবল কলম ক্যাশবুক কনসিডার করব, তাও আবার শুধু ব্যাংক কলম। ডবল কলম ক্যাশবুকে ডেবিট দিক জমা, ক্রেডিট দিক খরচা। পাসবুক কে মেনটেন করে? ব্যাংক। সেখানে আমাদের কাছে একটা প্রতিলিপি থাকে কিন্তু আমরা হাত দিতে পারি না। পাসবুকের কনসেপ্ট পুরো উল্টো, ক্রেডিট দিক জমা, ডেবিট দিক হচ্ছে খরচা। এইগুলো আমরা একটুখানি মনে রাখবো। অবশ্যই আমি তোদের গ্রুপে মনে রাখবার বিষয় বলে এই জায়গাটা তুলে ধরবো। এই অবধি হচ্ছে আমার ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের কনসেপ্ট।
এবারে একটা পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসব, কি সেটা হচ্ছে কি যে একটা ব্যাংক রিকনস্ট্রাকশন স্টেটমেন্টের অঙ্ক কিভাবে করতে হয়। আপাতত এইটুকুই।